সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম ডাব্লিউবিপি 2026-এর টার্গেট ব্যাচে। আর আজকে তোমাদের ডাব্লিউবিপি 2026-এর টার্গেট ব্যাচে জিওগ্রাফির প্রথম ক্লাস। আর আজকে ক্লাসের টপিক হচ্ছে তোমাদের পৃথিবীর বায়ুমণ্ডল, গঠন, স্তরবিন্যাস ও ওজোন স্তর সম্পর্কে। আর আজকের ক্লাসে যত সব নোটস এবং তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন, এর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ তোমাদের বায়ুমণ্ডল থেকে কোনো রকম কিন্তু প্রশ্ন আসবে না এর বাইরে। আজকে যা যা করাবো প্রত্যেকটা জিনিস তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। এছাড়া তোমরা একটু পিডিএফ পেয়েই যাচ্ছ। তো অবশ্যই বলবো এই ক্লাসে সম্পূর্ণ দেখতে। এর বাইরে তোমাদের পরীক্ষা ডাব্লিউবিপি বলো, যে কোনো সেন্টার পরীক্ষা বলো, তোমাদের এসএসসি জিডি, এর বাইরে কোনো রকম কোনো প্রশ্ন কিন্তু আসবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই কিন্তু বলবো ভিডিওটিকে লাইক করে নিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা চলে যাবে। আর যদি টেলিগ্রাম চ্যানেলে না পাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে তোমরা এই পিডিএফটি বা তোমাদের এই পিপিটিটা পেয়ে যাবে। তো তোমাদের প্রথমেই জানতে হবে আজকে বায়ুমণ্ডল কি, অর্থাৎ বায়ুমণ্ডল কি, কেন এর গুরুত্ব, এটা কি দিয়ে গঠিত, সেটা তোমাদের আজকে জানতে হবে। তো প্রথমে বায়ুমণ্ডল কি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে চারপাশ থেকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে। অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে চারপাশ থেকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে। আর তোমাদের আশা করি মনে হচ্ছে যে অদৃশ্য গ্যাসটা কি। তো দেখো বন্ধুরা, অদৃশ্য গ্যাস স্তরটি মানে হলো আমরা কিন্তু বাতাসকে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। বুঝতে পারলে, আমরা কিন্তু বাতাসকে কিন্তু দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। যেমন হাওয়া বইলে আমাদের শরীরে অনুভব হয়, স্পর্শ হয়, কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক তেমনই পৃথিবীর চারপাশে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলি কিন্তু রয়েছে। এগুলি চোখে দেখা যায় না, তাই এগুলিকে অদৃশ্য গ্যাস বলে। অর্থাৎ যেগুলি চোখে দেখা যায় না সেগুলিকেই অদৃশ্য গ্যাস বলে। আর এই গ্যাসগুলি একসঙ্গে পৃথিবীকে চারদিক থেকে ঘিরে একটি আবরণ তৈরি করেছে। এই আবরণটি হলো বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল কি বুঝতে পারলে? তো এখন তোমাদের জানতে হবে বায়ুমণ্ডলের গুরুত্ব, অর্থাৎ বায়ুমণ্ডল কেন গুরুত্ব পৃথিবীতে। তো চলো দেখো, বায়ুমণ্ডলের গুরুত্ব প্রথমেই তোমাদের রক্ষা কবচ, অর্থাৎ বায়ুমণ্ডল হচ্ছে একটা রক্ষা কবচ। কারণ এটি পৃথিবীকে সূর্যের অতিক্ষয়, অতিবেগুনি রশ্মি বা ইউভি রেস এবং মহাকাশের উল্কাপাত থেকে রক্ষা করে। অর্থাৎ এই যে বায়ুমণ্ডল বিভিন্ন স্তর আছে, সেই স্তরে এসে কিন্তু উল্কাপাতগুলি একদম নিষ্ক্রিয় হয়ে যায়। পরবর্তীতে আরও তোমাদের আলোচনা করব। এখন তোমাদের আলোচনা করব তাপমাত্রা নিয়ন্ত্রণ। বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ, মানে বায়ুমণ্ডলের গুরুত্ব, একটা প্রধান গুরুত্ব হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। কেননা এটি পৃথিবীর গড় তাপমাত্রা বজায় রাখে, যা প্রাণের অস্তিত্বের জন্য অপরিহার্য। অর্থাৎ প্রাণের অস্তিত্বের জন্য একটা সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই বায়ুমণ্ডল। এরপরে এই বায়ুমণ্ডলের গুরুত্ব আর একটা, আবহাওয়া সৃষ্টি। যেমন মেঘ, বৃষ্টিপাত কিন্তু এই বায়ুমণ্ডলেই ঘটে এবং বায়ুপ্রবাহ সব কিছু বায়ুমণ্ডলের কারণেই ঘটে। অর্থাৎ বায়ুপ্রবাহ বায়ুমণ্ডলের কারণেই ঘটে। এরপরে প্রাণের অস্তিত্ব। প্রাণের অস্তিত্বের মধ্যে প্রথমেই তোমাদের জানতে হবে বায়ুমণ্ডল কেন গুরুত্ব এত। তো উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এখানেই থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড কিন্তু থাকে জন্য এই বায়ুমণ্ডলে প্রাণের অস্তিত্ব আছে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বায়ুমণ্ডলের গুরুত্ব কেন এত, বা বায়ুমণ্ডলকে কেন রক্ষা কবচ বলা হয়। তো বুঝতে পারলে, এরপর তোমাদের জানতে হবে বায়ুমণ্ডলের উপাদান বা গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডল কোন কোন গ্যাস দ্বারা বেষ্টিত আছে। তো প্রথমে বায়ুমণ্ডলের সর্বাধিক যে গ্যাসটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন বা N2, যার শতাংশ তোমাদের 78.8%। অর্থাৎ নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে প্রায় 78.8% আছে। এরপরে অক্সিজেনের পরিমাণ প্রায় তোমাদের 20.95% বায়ুমণ্ডলে আছে। এরপরে অর্গানের তোমাদের পরিমাণ প্রায় 0.93% তোমাদের অর্গানের পরিমাণ বায়ুমণ্ডলে রয়েছে। এরপরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তোমাদের কিন্তু 0.03% কিন্তু রয়েছে বায়ুমণ্ডলে বর্তমানে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের বায়ুমণ্ডলের গ্যাসীয় চ্যাপ্টার। এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে তোমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, এগুলি কিন্তু খাতার মধ্যে লিখে রাখবে। আর বায়ুমণ্ডলে প্রায় 99% অংশই কিন্তু নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা বেষ্টিত। তো এখন তোমাদের আলোচনা করব আমি বায়ুমণ্ডলের প্রধান তিনটি উপাদান। প্রথমেই যেই তিনটি উপাদানের মধ্যে প্রথমেই থাকছে তোমাদের গ্যাসীয় উপাদান, অর্থাৎ গ্যাসীয় উপাদান থাকছে। প্রথমে গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস, যা জীবন ধারণের প্রত্যক্ষ ভূমিকা রাখে। আর এখানে তোমাদের জলীয় বাষ্প এবং ধূলিকণার, এখানে তোমাদের কিছু পয়েন্ট একটু এলোমেলো হয়ে গেছে, তো তোমাদের পিডিএফের মধ্যে সেটা আমি সঠিক করে দেবো। আর জলীয় বাষ্পের মধ্যে তোমাদের বলি, এখানে তোমাদের জলীয় বাষ্পর কারণে বৃষ্টিপাত ঘটে এবং আবহাওয়া যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু এই জলীয় বাষ্পর কারণেই ঘটে থাকে। এরপরে ধূলিকণা,
ধূলিকণার হচ্ছে উপস্থিতির জন্য মেঘ তৈরি হয় এবং আকাশে সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে। তো এটা তোমাদের আমি পিপিটির মধ্যে সঠিক করে দেবো। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আলোচনা করবো আমি বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ স্তর, যেখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলি আলোচনা করব। গুরুত্বপূর্ণ স্তর নিয়ে আলোচনা করব, কোন স্তরের কী বৈশিষ্ট্য সেটাও তোমাদের আলোচনা করব। প্রথমে তোমাদের আলোচনা করব আমি টোপোস্ফিয়ার। টোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। তো ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয় সেটা আমি তোমাদের আলোচনা করব। তো টোপোস্ফিয়ার অবস্থান, এটি ভূপৃষ্ঠ সংলগ্ন, অর্থাৎ ভূপৃষ্ঠের প্রথম যে স্তরটা সেটা হচ্ছে টপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, গড় উচ্চতা 12 কিমি, অর্থাৎ 12 কিমির গড় উচ্চতায় এই টপোস্ফিয়ার অবস্থিত। বৈশিষ্ট্য, এখানে মেঘ, বৃষ্টি, তুষারপাত সব আবহাওয়াগত ঘটনা এখানেই ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। অর্থাৎ টপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলে, কেননা এখানে তোমাদের ঝড়, বৃষ্টি এবং মেঘ, তুষারপাত সব কিছু ঘটনা এখানেই ঘটে জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলে। এরপর তাপমাত্রা, এই স্তরে উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ এই স্তরের উচ্চতা বাড়তে বাড়তে কিন্তু তোমাদের তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1 কিমি উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সি হারে কমে, অর্থাৎ এই স্তরে উচ্চতা যত উচ্চতার দিকে যাবে তত কিন্তু উষ্ণতা কমতে থাকে। তো এইটুকু বুঝতে পারলে টপোস্ফিয়ার কি এবং টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি। তো তোমাদের এখন আমি পরবর্তী যে স্তরটি নিয়ে আলোচনা করব সেই স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা টপোস্ফিয়ারের পরবর্তী যে স্তরটি, অর্থাৎ টপোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। কেন শান্তমণ্ডল বলা হয় সেটা তোমাদের আলোচনা করছি। তো প্রথমে তোমাদের টপোস্ফিয়ারের ঠিক ওপরে অবস্থিত প্রায় 50 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি। এখানে ধূলিকণা বা জলীয় বাষ্প না থাকায় কোনো মেঘ বা ঝড় বৃষ্টিপাত হয় না, তাই এটি শান্তমণ্ডল। অর্থাৎ এখানে ধূলিকণা বা জলীয় বাষ্প না থাকার কারণে কিন্তু এখানে মেঘ বা ঝড় বৃষ্টি হয় না, সেজন্য একে শান্তমণ্ডল বলা হয়। আর এই শান্তমণ্ডল হওয়ার কারণে এখানে তোমাদের দ্রুতগামী জেট বিমানগুলি কিন্তু এই স্তর দিয়ে চলাচল করে, অর্থাৎ জেট বিমানগুলো এই স্তর দিয়ে চলাচল করে। আর এখানে কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টি হয় না, সেজন্য একে শান্তমণ্ডল বলা হয়। তো পরীক্ষায় যদি আসে ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়, তাহলে উত্তর হবে টপোস্ফিয়ার, এবং শান্তমণ্ডল কাকে বলা হয় তাহলে কিন্তু উত্তর হবে তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। আর কেন শান্তমণ্ডল বলা হয় সেই কারণটা তোমরা ব্যাখ্যা করে আশা করি এখন বলতে পারবে। তো এখন তোমাদের পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ স্তর নিয়ে আলোচনা করব। সেই স্তরটি হচ্ছে ওজোন স্তর বা ওজোন লেয়ার, অর্থাৎ ওজোন স্তর বা ওজোন লেয়ার। এই ওজোন স্তরকে মূলত পৃথিবীর ছাতা বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে 20 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের এই ঘন স্তর রয়েছে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের এই ঘন স্তরটি রয়েছে। এটি সূর্য থেকে আসা মারাত্মক অতিক্ষর অতিবেগুনি রশ্মি বা ইউভি রেস শোষণ করে নেয় এবং পৃথিবীতে যেমন স্কিন ক্যান্সার ও অন্যান্য ক্ষতিকর থেকে জীবজগৎকে কিন্তু রক্ষা করে এই তোমাদের ওজোন স্তর বা পৃথিবীর ছাতা। আর এছাড়াও সিএফসি গ্যাসের কারণে, অর্থাৎ সিএফসি গ্যাস যেটা কিন্তু বর্তমানে এসিতে ব্যবহার করা হয় এবং ফ্রিজে ব্যবহার করা হয়, সেই গ্যাসের কারণে কিন্তু এই স্তরে ছিদ্র সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সিএফসি গ্যাসের কারণে কিন্তু ওজোন স্তরে তোমাদের ছিদ্র সৃষ্টি হচ্ছে এবং তোমাদের বায়ুমণ্ডলে কিন্তু অত্যাধিক হারে গরম বাড়ছে। এছাড়াও তোমাদের যে মানুষের যে স্কিন ক্যান্সার সেটা কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে এই সিএফসি গ্যাসের কারণেই। তো এখন তোমাদের আমি পরবর্তী যে স্তরটি নিয়ে আলোচনা করবো সেই স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার স্তর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্তর, কেননা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে প্রায় 80 কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত। এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কি আছে, উল্কাপিণ্ডগুলি আছে। তো এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর। উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে কমতে প্রায় -100 ডিগ্রি সি বা 100 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও কিন্তু নেমে যায় এই স্তরে। অর্থাৎ যত উচ্চতা বাড়বে তত কিন্তু তোমাদের যে তাপমাত্রা সেটা কিন্তু আরও অত্যাধিক হারে কমতে থাকবে। এরপরে যেটা মেন বিষয় সেটা হচ্ছে মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড এই স্তরে এসেই বাতাসের ঘর্ষণে ছাই পড়ে যায়, কেননা এই স্তরটি এমনিতে শীতল এবং মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড এই স্তরে এসেই কিন্তু ভ্যানিশ হয়ে যায় বাতাসের ঘর্ষণের কারণেই। তো উল্কাপিণ্ড কোথায় এসে ভ্যানিশ হয়ে যায় সেটা হচ্ছে তোমাদের মেসোস্ফিয়ার স্তরে কিন্তু উল্কাপিণ্ড এসে ভ্যানিশ হয়ে যায়। তো এরপরে তোমাদের আলোচনা করব আমি আরেকটা গুরুত্বপূর্ণ স্তর। আর পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের উল্কাপিণ্ড ছবি, একটা এআই ছবি। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি তোমার খাতার মধ্যে লিখে রাখবে যে উল্কাপিণ্ড কোথায় এসে নিষ্ক্রিয় হয়ে যায়, সেটি হচ্ছে তোমাদের মেসোস্ফিয়ার স্তরে। তো এখন তোমাদের আমি গুরুত্বপূর্ণ আরেকটা স্তর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই স্তরে কি কি ঘটে? তো এই স্তরের তাপমাত্রা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পেয়ে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ এই স্তর প্রচণ্ড গরম থাকে, প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
পৌঁছায়, এটা কিন্তু মাইনাসে না। অর্থাৎ এই স্তর প্রচণ্ড গরম, অর্থাৎ প্রথমেই এর আগের স্তর ঠান্ডা, এটা গরম। এর নিচের অংশকে আয়নোস্ফিয়ার বলে, অর্থাৎ এর নিচের অংশকেই আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, ফলে বেতার যোগাযোগ সম্ভব হয়। অর্থাৎ এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর তোমাদের যদি পরীক্ষায় আসে যে রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়, তাহলে তোমাদের উত্তর কী হবে? থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারে তোমাদের রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এখানে সুমেরু ও কুমেরু অঞ্চলে চমৎকার মেরুজ্যোতি দেখা যায়। অর্থাৎ মেরুজ্যোতিকেও তোমাদের এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে কিন্তু দেখা যায়। এরপরে তোমাদের এক্সোস্ফিয়ার সম্পর্কে জানতে হবে। আর এক্সোস্ফিয়ারে কিছু তোমাদের যে পয়েন্টগুলো সেটা কিন্তু এলোমেলো হয়ে গেছে, সেটা তোমাদের আমি পিডিএফে কারেকশন করে দিয়ে দেবো। তো এখানে শুধুমাত্র তোমাদের আমি বলি কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের মধ্যে এখানে তোমাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনগুলি এই স্তরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। অর্থাৎ এক্সোস্ফিয়ার স্তরে আন্তর্জাতিক কৃত্রিম উপগ্রহ বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনগুলি এই স্তরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তো এরপরে পরবর্তী যে গুরুত্বপূর্ণ তোমাদের কিছু তথ্য এই বায়ুমণ্ডলে, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমাদের থাকছে 12 নম্বর সাইডে, সেটা হচ্ছে তোমাদের সূর্যরশ্মি ও তাপীয় ভারসাম্য। অর্থাৎ সূর্যরশ্মি ও তাপীয় ভারসাম্য। সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্য থেকে পৃথিবীর তার যাবতীয় তাপ ও আলো পায়। সূর্য থেকে আসা এই আগত সৌররশ্মিকেই ইনসোলেশন বলে। অর্থাৎ সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্য থেকে পৃথিবী তার যাবতীয় তাপ ও আলো পায়। অর্থাৎ সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্য থেকে পৃথিবী তার যাবতীয় তাপ আলো পায়, কিন্তু আর সূর্য থেকে এই আগত সৌররশ্মিকে ইনসোলেন বলে, যা বায়ুমণ্ডলের গ্রিনহাউস প্রক্রিয়ার মাধ্যমে এই তাপের কিছু অংশ ধরে রেখে পৃথিবীর মানুষকে বসবাসযোগ্য উপযোগী করে তুলেছে। আর বাদ বাকি যেইটুকু আছে সেটা আমি তোমাদের পিডিএফের মধ্যে দিয়ে দেবো। আর আজকের পিডিএফটা একটু ভুল হয়েছে, পরবর্তীতে আর কোনো পিডিএফে ভুল হবে না, সেটা দেখে আমি তোমাদের খেয়াল রাখবো। তো চলো পরবর্তী যেই বিষয়টি নিয়ে তোমাদের এখন আলোচনা করবো, এক নজরে স্তরসমূহ, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। এই স্তরসমূহ কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে। আর পাশের যেই বৈশিষ্ট্য সেটা কিন্তু অবশ্যই তোমাদের লিখে রাখতে হবে। এখানে শুধুমাত্র তোমাদের যেমন টপোস্ফিয়ার আছে 0 থেকে 12 কিমি, আবহাওয়া সময় পরিবর্তন, মেঘ বৃষ্টি ঘটে। এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার 12 থেকে 30 কিমি, এই স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। ওজোন স্তর অবস্থিত বা উপস্থিত, এইগুলি তোমাদের কিন্তু এই স্লাইডের মধ্যে পেয়ে যাবে। আর প্রত্যেকটা স্তর খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বলো মনোযোগ সহকারে প্রত্যেকটা স্তর খাতার মধ্যে লিখে রাখতে। এই স্তরগুলো থেকে তোমাদের কিন্তু বায়ুমণ্ডল থেকে পরীক্ষা আসে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাস। তো আজকের ক্লাস এতটুকুই, আশা রাখবো তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু বলো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই এই পিডিএফগুলি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি অনেকদিন পর দেখছো, তো অবশ্যই বলবো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে না গিয়ে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানে তোমরা গুগল ড্রাইভের মধ্যে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আলোচনা হচ্ছে। আর অবশ্যই এরকমই ভিডিও পেতে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের জন্য টাটা।